বাংলাদেশের রাজনীতির সবথেকে ক্রুশাল মোমেন্ট চলছে এই মুহূর্তে। আর এই কয়েকদিনে ঘটে গেছে অনেক কিছু। বিজেপির পক্ষ থেকে বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি, অন্যদিকে অখণ্ড ভারত নির্মাণের এক বিশাল ষড়যন্ত্র। আর এই সব কিছুর মূলে যে বিষয়টি, তা হলো হাসিনার আবার ক্ষমতায় আসা। শুনতে অস্বাভাবিক লাগলেও শেখ হাসিনা তার প্ল্যান সাকসেসফুল করতে বেশ কাছাকাছি অবস্থান করছে। অনুসন্ধান বলছে দেয়ার ইজ এ ম্যাসিভ চান্স অফ হাসিনাস কাম ব্যাক, বাট হাউ? 2001 থেকে 2005 পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায়, তখন ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক বেশ ত্যক্ত রূপ নেয়। ভারত বুঝতে পারে এভাবে চলতে থাকলে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করা সম্ভব না, এবং অখণ্ড ভারত গঠনের যে পরিকল্পনা তা পুরোপুরি অসম্ভব। এরপর শুরু হয় নতুন পাশা খেলা। ভারত তার কূটনীতিতে পরিবর্তন আনে এবং আওয়ামী লীগ হয় সেই পাশার ঘোড়া। টানা আড়াই ঘর লাফ দিয়ে 15 বছর ক্ষমতায় থাকা আর ভারতের দাসত্বের সূত্রপাত। 2007 সালে বাংলাদেশের মুসলিম উম্মাহ যখন মহানবীর ব্যঙ্গাত্মক কার্টুনের প্রতিবাদে রাস্তায় নেমে আসে, তখন পশ্চিমা বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচয় করা হয় প্রো ইসলামিস্ট রাষ্ট্র হিসাবে। ফলাফল 2008 সালের নির্বাচনে ইসলাম বিদেশি শেখ হাসিনার জয়, ভারতের নতুন কূটনীতির প্রথম আড়াই ঘরের লাফ। এরপর থেকে হাসিনার আওয়ামী লীগ যতবার গদি হারানোর শঙ্কায় পড়েছে, তারা একই অস্ত্র ব্যবহার করেছে। 2014 সালের নির্বাচনের ঠিক আগের বছর 2013 সালে শাপলা চত্বরে রাতের আধারে হাজার হাজার মুসলিম প্রোটেস্টরকে হত্যা। আর ভোট চুরি করেও ইসলামী ফোবিয়াতে ভুগতে থাকা পশ্চিমাদের কাছ থেকে স্বীকৃতি নিয়ে আবারও ক্ষমতা দখল আওয়ামী লীগের পুরনো ট্যাকটিস। কালের পরিক্রমা আর তথ্য উপাত্তের সংমিশ্রণ বারবার প্রমাণ করছে হাসিনা সত্যিকার অর্থেই মুসলিম বিদেশি। বাচ্চা বাচ্চা ছেলে মাদ্রাসা থেকে নিয়ে আসা হয়েছে, গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশদের ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে, লাশ দৌড় মারলো। আর মুসলিম বিদেশি বলার মানে হচ্ছে হিন্দুদের রক্ষাকর্তা। মূলত হিন্দুদের রক্ষাকর্তা বলে কোনো শব্দ নেই, এটা হচ্ছে পুরোপুরি বিজেপি পন্থীর খেলা। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি 2024-এর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া হাসিনা আবারও সেই পুরনো পন্থা অবলম্বন করছে? টপিককে কমপ্লেক্স না করে সহজভাবে প্রকাশ করার জন্য দুটি বিষয়কে অ্যাকনলেজ করা যাবে। প্রথমত, বাংলাদেশের রাজনীতিতে কি ভারতের প্রভাব আছে? উত্তর খুব বেশি পরিমাণেই আছে। এমনকি প্রতিবেশী দেশ হিসেবে যতটুকু থাকার কথা তার থেকে বেশিই আছে। বিশেষ করে হাসিনা থাকাকালীন একতরফা চুক্তি এবং ক্ষমতা হারানোর পরে হাসিনার সেই দেশে ঠাঁই পাওয়া সেটাই প্রমাণ করে। আর দ্বিতীয়ত, গ্লোবাল পাওয়ারকে পুঁজি করে আমেরিকা বিশ্ব শাসন করতে চায় কিনা, এটার উত্তরও ইয়েস। নাও টপিকে ফেরা যাক। আমেরিকার নির্বাচনে জয়ী ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় একটি টুইট করেন, যেখানে সে বলেন, বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানাই এবং ক্ষমতায় গেলে আমি আমার বন্ধু মোদির সঙ্গে সম্পর্ক দৃঢ় করে হিন্দু সম্প্রদায় রক্ষা করব। আর এই পোস্টকে কেন্দ্র করেই ট্রাম্পের জয়ের পর দেশের আওয়ামীপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠেছেন। এমনকি বসে নেই ভারতের মিডিয়াগুলো। 25শে অক্টোবর চট্টগ্রামের লালদিঘির মাঠে এক বিশাল সমাবেশের ডাক দেয় বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চ। 8 দফা দাবি তুলে লং মার্চ টু ঢাকার ডাকও দেয় তারা এই সমাবেশে। ভাবতে পারেন এতদিন পরে হঠাৎ করে এমন আন্দোলনের কারণ কি? অনুসন্ধান বলছে এটা হঠাৎ করে না। 2024 সালের 5ই আগস্ট পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ এনে প্রায় প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার একত্রিত হয়েছে কিছু হিন্দু সংগঠন। শোনা গেছে এসব কর্মসূচিতে প্রতিবেশী রাষ্ট্রসহ বেশ কিছু স্বার্থান্বেষী মানুষ ফান্ডিংও করেছে। হাসিনার গদি হারানোর 4 দিনের মাথায় 9 আগস্ট বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করে কিছু হিন্দু সংগঠন। সেখানে ছবিতে স্পষ্ট দেখা যায় ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে সেই সংগঠনের সাথে। এখানেই শেষ না, জানা গেছে 9 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত টানা কর্মসূচি পালনের পর নিজেদের মধ্যে টাকা ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে কর্মসূচি স্থগিত হয়। কিন্তু অ্যাকচুয়ালি গণ অভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার পর তার দোসররা দেশব্যাপী বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়েন। এগুলো পুরোটাই ছিল রাজনৈতিক কারণে, কোনো সাম্প্রদায়িকতা না। এসব কথা একটাও আমার মুখের কথা না, সকল কিছুই অথেন্টিক পেপার পত্রিকা। কিন্তু আমাদের আলোচনা 25শে অক্টোবরের মহাসমাবেশ নিয়ে। প্রায় 3 মাস পরে এত বড় করে বিক্ষোভ সমাবেশ কেনই বা দেশের পতাকার উপরে ভারতের RSS-এর গেরুয়া পতাকা?
ভিডিওর প্রথমেই বলেছিলাম, শেখ হাসিনা যতবারই ক্ষমতা হারানোর মুখে পড়েছে ততবারই হিন্দু মুসলিম ডার্টি পলিটিক্স গেম প্লে করেছে। কিন্তু এই বিশাল বিক্ষোভ সমাবেশ আর লং মার্চ টু ঢাকার পেছনে হাসিনার ফিরে আসা ছাড়াও আরও দুটি স্বার্থ কাজ করছে। প্রথম স্বার্থ, ভারতের অখণ্ড ভারত নির্মাণের প্ল্যানিং, যার নেতৃত্বে থাকবে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়। ভারতের একটি বিশাল উগ্র হিন্দুত্ব সম্প্রদায় বিশ্বাস করে মাতৃভূমি থেকে কিছু হিন্দু বিভক্ত হওয়ায় হিন্দু সম্প্রদায় আজ বিলুপ্ত হয়ে যাচ্ছে। ভারতের স্বাধীনতার আন্দোলনের সময় কানাইয়ালাল মানিকলাল মুন্সি অখণ্ড ভারতের ডাক দিলে মহাত্মা গান্ধী সমর্থনও করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। 1947 সালে ভারত 3 ভাগে ভাগ হয়ে যায়। কিছু কিছু সূত্র বলছে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সাহায্য সহযোগিতার পেছনে অখণ্ড ভারত নির্মাণের প্ল্যানিং ছিল, যা আজও চলমান। অখণ্ড ভারত পূর্ণতা পেলে পাকিস্তান, ভারত, বাংলাদেশকে নেতৃত্ব দেবেন হিন্দুত্ববাদী বিজেপি নেতারা, আর দেশ চলবে হিন্দু ধর্মের নীতিতে, এমনটাই বিশ্বাস করেন ভারতের হিন্দুত্ববাদী নেতারা। আর বাংলাদেশের বেশ কিছু হিন্দু সংগঠনের প্রধানদের মাথায়ও এই একই ভূত চাপানো হয়েছে বলে ধারণা করা যায়। তা না হলে বাংলাদেশের হিন্দু সংগঠনকে ভারতের ফান্ডিংয়ের প্রশ্ন কেন উঠবে? কেনই বা ভারতের নামি দামি মিডিয়ায় বাংলাদেশের হিন্দুদের নিয়ে এত চর্চা হয়? It's been almost 3 months since the so-called Dhaka Spring, since the promises of a new Bangladesh. But this new Bangladesh is looking a lot like old East Pakistan. কেনই বা এত বিশাল বিশাল টক শো? বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চ তৈরি হচ্ছে এবং তাদের 8 দফা দাবি পূরণ না হলে তারা মার্চ টু ঢাকার ডাক দিয়েছে। যেভাবে ডিসপিউট নেগোসিয়েশন হয় সেই পুরো ব্যবস্থাটা, সেটা আওয়ামী লীগ ভালো হোক খারাপ হোক, তার একটা সরকার, একটা রাষ্ট্র কাঠামো ছিল, সেটা এই মুহূর্তে পুরোপুরি হাওয়া। শুধু এগুলোই না, অখণ্ড ভারত নির্মাণে ভারতের নেতারা বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন দফায় দফায়। भारत जोड़ो अभी भारत का टेरिटरी में करके कोई फायदा नहीं है। आप पाकिस्तान को जोड़ने का कोशिश कीजिए, बांग्लादेश का जोड़ने का कोशिश कीजिए और अखंड भारत के लिए प्रचेष्टा कीजिए अगर आपका मन में कोई रिग्रेट हो पार्टीशन के लिए। সুতরাং ফান্ডিং করে লং মার্চ টু ঢাকা ডাকের পিছনে অখণ্ড ভারত নির্মাণের চেষ্টা সম্পূর্ণভাবেই প্রমাণিত করছে। দ্বিতীয় এবং মুখ্যম স্বার্থ, যেটা এই উস্কে দেয়া সাম্প্রদায়িক ঘটনার পিছনে কাজ করছে, তা হলো ট্রাম্পের নির্বাচনী প্রচারণা। ট্রাম্পের সাথে বিজেপিপন্থী নরেন্দ্র মোদীর আগে থেকেই খুব ভালো সম্পর্ক। ট্রাম্প তার টুইটারেও এমনটাই প্রকাশ করেন। আপনার মনে প্রশ্ন আসছে না, কেন এই বন্ধুত্ব? এই বন্ধুত্বের কারণ হলো আমেরিকায় বর্তমানে 5.2 মিলিয়নেরও বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করছে, আর এই বিশাল সংখ্যা ভারতীয় আমেরিকানদের তৃতীয় বৃহত্তম অভিবাসী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শুধু তাই না, তারা এখন মার্কিন রাজনীতিতেও একটি বিশাল ভূমিকা পালন করছে। কিন্তু একটি জরিপে দেখা যায় আমেরিকায় নিবন্ধিত ভারতীয় ভোটারদের মধ্যে 61% কমলাকে এবং 32% ট্রাম্পকে সমর্থন করছে। ট্রাম্প খুব ভালো করেই জানেন কমলার পক্ষে যে 61% ভারতীয় ভোট আছে তা নিজের পক্ষে আনা সম্ভব। বেশি কিছু লাগবে না, একটু ব্রেন ওয়াশের খেলা। উগ্র হিন্দুত্ববাদকে প্রমোট করতে হবে আর নিজেকে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে কোনো একভাবে হিন্দুদের কাছে প্রমোট করতে হবে। ওল্ড বিজেপি ট্যাকটিক্স। এজন্যই নিজের টুইটারে এমন সাইকোলজিক্যাল গেম খেলেছেন তিনি। তার পোস্ট করার পর সেটা কাজেও লেগেছে। ট্রাম্পের পোস্ট শেয়ার করে একজন এনআরআই বলেন, মিস্টার ট্রাম্প, বাংলাদেশকে সাহায্য করতে সেখানে ইউএস আর্মি পাঠাও। এনআরআই সবসময় তোমাকেই ভোট দেবে। বাংলাদেশে হিন্দু সংগঠনগুলোকে উস্কে দিয়ে সেই ঘটনার জের ধরে একই সাথে কয়েকটি স্বার্থ হাসিল। ট্রাম্পের নিজের ভোট গুছানো, আর সেই ভোটে জয়লাভ করলে ভারতের বিজেপির পকেটে আমেরিকার মতো গ্লোবাল পাওয়ার, আর ভারত আমেরিকার সাথে থাকলে শেখ হাসিনার আর কি লাগে। আর এই ক্ষমতার স্বার্থ হাসিলে 2.5 কোটি টাকা খরচ করে লবিং ফার্ম নিয়োগ করেছেন জয় ট্রাম্পের সাথে সংযোগ স্থাপন করার জন্য। অর্থাৎ তাদের প্ল্যানিং ভালোভাবেই আগাচ্ছেন বলা যায়। ভারত আর আমেরিকার চাপে দেশে একটি করাপ্টেড ইলেকশন দাঁড় করিয়ে ভোট চুরি করে হোক আর জোর করেই হোক আবার ক্ষমতায় আসার এক নীল নকশা। এরপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশকে ভারতের হাতে তুলে দেওয়া, সব কিছুই একই সুতোয় গাঁথা। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।